জটিল যৌগ বা কোঅর্ডিনেশন যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুর সংকরায়ন আমরা আজকে নির্ণয় করব। কেন্দ্রীয় ধাতব মৌলের সংকরায়ন নির্ণয় করতে হলে আমাদের দুটো জিনিস আগে দেখতে হবে। সেটা হচ্ছে ওই ধাতব মৌলের জারণ সংখ্যা কত ওই যৌগের মধ্যে, আর দেখতে হবে বা ধাতব আয়নের সঙ্গে যে লিগ্যান্ডগুলো যুক্ত রয়েছে তারা উইক ফিল্ড লিগ্যান্ড না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। একটা উদাহরণ নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা শুরু করছি। উদাহরণ হিসেবে নিচ্ছি নিকেল CN4 মাইনাস। এখানে ধাতব পরমাণু হচ্ছে নিকেল। এখানে নিকেলের জারণ সংখ্যা দেখতে হবে। টোটাল যৌগের ওপরে বা আয়নটার ওপরে 2 মাইনাস রয়েছে, অর্থাৎ নিকেল আর এই লিগ্যান্ড, চারটে লিগ্যান্ডের টোটাল জারণ সংখ্যা সমষ্টি হবে -2। নিকেলকে ধরে নিচ্ছি x, আর চারটে লিগ্যান্ড থেকে আমরা প্রত্যেকটা সায়ানাইড লিগ্যান্ডের জন্য -1 করে পাচ্ছি, তো চারটের জন্য 4 × -1। এখান থেকে ক্যালকুলেট করলে পাবো -2, ও পাশে চলে যাবে +4, দ্যাট ইজ +2। তাহলে এখানে নিকেলের জারণ সংখ্যা +2। আর এখানে যে সায়ানাইড রয়েছে বা সায়ানো লিগ্যান্ড রয়েছে, এটার স্পেকট্রোকেমিক্যাল সিরিজে এর অবস্থান দেখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো যে এটা উইক ফিল্ড লিগ্যান্ড না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে প্রথমে স্পেকট্রোকেমিক্যাল সিরিজে কি কি লিগ্যান্ড রয়েছে এবং তারা কোন অর্ডারে রয়েছে সেটা একবার লিখে নেব। লিগ্যান্ডের স্পেকট্রোকেমিক্যাল সিরিজটাকে এখানে লিখে নিয়েছি। এখান থেকে I- থেকে জল পর্যন্ত বা H2O পর্যন্ত আমরা ধরে নিতে পারি বা বলা যেতে পারে এটা উইক ফিল্ড লিগ্যান্ড। আর তার পরবর্তী এখান থেকে এত দূর, এর পরের পার্টটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তো এই বাকি লিগ্যান্ডগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এবার যখনই উইক ফিল্ড লিগ্যান্ড কোনো ধাতব পরমাণুর সাথে যুক্ত রয়েছে বা ধাতব মৌলের আয়নের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করেছে, তখন উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে যে অযুগ্ম ইলেকট্রনগুলো রয়েছে ডি কক্ষকে, অর্থাৎ ধাতব পরমাণু ডি কক্ষকে, তাদের অযুগ্ম ইলেকট্রনকে যুগ্ম অবস্থায় পরিণত করতে পারে না যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়। কিন্তু যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তখন দেখা যাবে যে অভ্যন্তরীণ ডি কক্ষকের যতগুলো ইলেকট্রন অযুগ্ম রয়েছে তাদের যুগ্ম অবস্থায় নিয়ে আসতে বাধ্য করে এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো, এবং সেখান থেকেই কেন্দ্রীয় ধাতব পরমাণুর যে সংকরায়ন সেটা পরিবর্তিত হয়। আমরা যেটা উদাহরণ হিসেবে নিয়েছিলাম সেখানে নিকেল বা কেন্দ্রীয় ধাতব পরমাণু জারণ সংখ্যা বের করেছি, আর এখানে যে লিগ্যান্ডটা রয়েছে তার অবস্থান এখানে, অর্থাৎ এই লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। অর্থাৎ এই লিগ্যান্ডের উপস্থিতিতে নিকেল ধাতব পরমাণু বা যে আয়নটা রয়েছে তার ডি উপকক্ষ, অর্থাৎ ভেতরে অভ্যন্তরীণ ডি উপকক্ষে যে অযুগ্ম ইলেকট্রনগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে যুগ্ম অবস্থায় পরিবর্তিত হবে শুধুমাত্র লিগ্যান্ডের উপস্থিতির জন্য। নিকেল 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস দেখব। নিকেল পরমাণুতে টোটাল 28টা ইলেকট্রন থাকে। এর ইলেকট্রন বিন্যাস করলে পাবো আর্গন 3d8 4s2। আর নিকেল 2+ এর ক্ষেত্রে বহিস্থ কক্ষ থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে হবে 3d8 4s0। এখানে 4p আছে, 4d আছে এবং তাতে কোনো ইলেকট্রন নেই, 4d0। এবার ডি ইলেকট্রনগুলোকে বক্স করে দেখাচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, অর্থাৎ এখানে দুটো অযুগ্ম ইলেকট্রন রয়েছে। আর তার পাশে 3Dর পাশে 4s রয়েছে, তারপরে 4p রয়েছে, 4dও রয়েছে, আপাতত আঁকছি না। তাহলে এখানে টোটাল লিগ্যান্ড আছে চারটে লিগ্যান্ড থেকে 4 জোড়া ইলেকট্রন পাবো, এবং তাদেরকে চারটে কক্ষকে জায়গা করে দিতে হবে। এখানে যদি আমি p দেখি, 4p আর 4s মিলে চারটে জায়গা তো হয়েই যাচ্ছে, কিন্তু যেহেতু Cn- স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাই এই অযুগ্ম ইলেকট্রন দুটো একটাই কক্ষকের মধ্যে চলে আসবে এবং যুগ্ম অবস্থায় অবস্থান করবে। তাহলে এখানে 3Dতে একটা কক্ষক ফাঁকা হলো, এটা একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ 4p থেকে দুটো কক্ষক মিলে টোটাল 4টে কক্ষক হয়ে যাচ্ছে।
এবং এখানে প্রত্যেকটা কক্ষকে একটা করে Cn- থেকে 2 জোড়া ইলেকট্রন অবস্থান করবে। আর এখানে সংকরায়নে একটা D রয়েছে, একটা S রয়েছে আর দুটো P রয়েছে। একটা D, দুটো S আর দুটো একটা S। তো এখানে লেখার দরকার নেই S এর মাথায় কিছু, DsP2, যেহেতু একটা D, একটা S আর দুটো P কক্ষক ব্যবহার হয়েছে। এবার অন্য একটি উদাহরণ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে FeFC3-। তোমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দেখলেই বুঝতে পারবে F- লিগ্যান্ডটি আসলে একটি উইকফিল্ড লিগ্যান্ড। তাহলে এর প্রভাবে ধাতব কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ Feর ক্ষেত্রে 3D অরবিটালে বা 3D কক্ষকে অযুগ্ম ইলেকট্রনগুলি যুগ্ম অবস্থায় পরিবর্তিত হবে না। এবার প্রসেসটা একই রকমভাবে হবে। প্রথমে দেখব যে এখানে Fe বা লোহার জারণ সংখ্যা কত। এই টোটাল আয়নটার জারণ সংখ্যা -3, তাহলে Fe আর লিগ্যান্ড সবগুলোর মোট জারণ সংখ্যার সমষ্টি হবে -3। তো Fe কে ধরে নিচ্ছি x, আর 6টা ফ্লুরাইড থেকে প্রত্যেকটা থেকে -1 হলে 6 × -1। এখান থেকে x ক্যালকুলেট করলে আসবে +3, অর্থাৎ এখানে লোহার জারণ সংখ্যা 3+। আমরা জানি Fe পরমাণুতে 26টা ইলেকট্রন থাকে। এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো 3d6 4s2। এবার আমরা Fe3+ আয়নের ক্ষেত্রে দেখছি, এখান থেকে দুটো ইলেকট্রন বেরোবে আর এখান থেকে বেরোবে একটা ইলেকট্রন, অর্থাৎ হয়ে যাবে আর্গন 3d5, 4s0, 4p0, 4d0, এখানেও রয়েছে 4p0, 4d0। এবার এই 3D এই উপকক্ষটাকে আমি কক্ষকে ভেঙে দিচ্ছি, উপরে লিখছি 3D 1 2 3 5 3D। এখানে 5টা ইলেকট্রন আছে, সবগুলোই অযুগ্ম। এর পাশে আছে 4s, তার পাশে আছে 4p, আর তারও পাশে আছে 4d, যেটা সম্পূর্ণভাবে ফাঁকা। আচ্ছা, এখানে লিগ্যান্ড আছে 6টা। প্রত্যেকটা F- থেকে এক জোড়া ইলেকট্রন একটা করে কক্ষকে বসবে। যেহেতু F- উইকফিল্ড লিগ্যান্ড, সেই জন্য এই 3Dতে যে 5টা অযুগ্ম ইলেকট্রন রয়েছে এরা একইভাবে রয়েছে, অর্থাৎ অযুগ্ম অবস্থাতেই রইবে। তাহলে 3Dতে বা 3D উপকক্ষে আমরা F- জায়গা করে দিতে পারবো না। তাহলে বাইরের কক্ষে যেতে হবে, মানে বাইরের উপকক্ষে যেতে হবে। প্রত্যেকটা F- এর জন্য একটা করে কক্ষক লাগবে, তাহলে 6টার জন্য 6টা কক্ষক লাগবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। তাহলে 4s থেকে একটা লাগছে, 4p থেকে 3টে লাগছে, আর ঠিকই বলেছি 4d থেকে 2টো লাগছে, অর্থাৎ 4 আর 2 6, এত দূর অবধি হলেই হবে। তাহলে সংকরায়ন হবে একটা s, 3টে p আর 2টো d। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, প্রত্যেকটাতে একটা করে F- দুটো করে ইলেকট্রন নিয়ে অবস্থান করবে। ফলে 6টা F- এর জায়গা আলটিমেটলি হয়ে যাবে, বা F- থেকে আগত ইলেকট্রনগুলোর জায়গা হবে। তাহলে সংকরায়ন হচ্ছে sp3d2। কার সংকরায়ন? এই জটিল আয়নে লোহা বা কেন্দ্রীয় ধাতব মৌলের সংকরায়ন হচ্ছে sp3d2। আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করছি। এখানে ধাতব পরমাণু রয়েছে কোবাল্ট এবং লিগ্যান্ড রয়েছে অ্যামোনিয়া বা NH3। NH3 হচ্ছে স্ট্রংফিল্ড লিগ্যান্ড, অর্থাৎ এই লিগ্যান্ডের উপস্থিতিতে কোবাল্টের ধাতব, মানে যে ধাতব পরমাণু রয়েছে তার আভ্যন্তরীণ D কক্ষকের অযুগ্ম ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থায় পরিণত হবে। তাহলে একই রকমভাবে প্রসেসটা শুরু করছি। প্রথমে দেখব কোবাল্টের জারণ সংখ্যা এখানে কত। যেহেতু অ্যামোনিয়া একটি প্রসম লিগ্যান্ড, অর্থাৎ এখানে অ্যামোনিয়ার জারণ সংখ্যা 0, তাহলে এই টোটাল আয়নটার যা আধান রয়েছে সেটাই হবে কোবাল্টের ক্ষেত্রে জারণ সংখ্যা, অর্থাৎ 3+ হচ্ছে কোবাল্টের জারণ সংখ্যা। এবার কোবাল্টের ইলেকট্রন বিন্যাস দেখব। কোবাল্ট পরমাণুতে 27টা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d7, 4s2, 4p0, 4d0। কোবাল্ট 3+ আয়নের
ইলেকট্রন বিন্যাস হবে আর্গন 3d6, এই দুটো ইলেকট্রন বেরোবে আর এখান থেকে একটা ইলেকট্রন বেরোলে হবে 3d6। 4s 0, কারণ 4s এ থাকা ইলেকট্রন বেরিয়ে গেছে, আর 4d 0। এবার 3d উপকক্ষকে ভেঙে লিখব। পাঁচটা, এখানে 6টা ইলেকট্রন আছে, তারপরে রয়েছে 4s যেটা পুরোপুরি ফাঁকা, তারপরে 4p সেটাও ফাঁকা, তারপরে রয়েছে 4d যেটাও সম্পূর্ণরূপে ফাঁকা। 3d 4s 4p 4d। অ্যামোনিয়া হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে এখানে ইলেকট্রনকে জোর বাড়তে সাহায্য করবে বা জোরবদ্ধ হিসেবে অবস্থান করতে ইলেকট্রনগুলো বাধ্য হবে। এখানে 6টা অ্যামোনিয়া আছে, তাহলে আমাদের মোট 6টা কক্ষক লাগবে। প্রথমে এই ইলেকট্রনটা উঠে এখানে এলো, এই ইলেকট্রনটা উঠে এখানে এলো, অর্থাৎ আর কোনো অযুগ্ম ইলেকট্রন এখানে থাকলো না, সবই যুগ্ম অবস্থায় অবস্থান করছে। তাহলে এখানে দুটো ডি উপকক্ষক আমরা পেলাম, অর্থাৎ দুটো কক্ষক ফ্রি হলো, এখানে দুটো অ্যামোনিয়া এসে বসতে পারবে, মানে অ্যামোনিয়া লিগ্যান্ড এসে বসতে পারবে। তারপরে 4s 3 4 5 6, অর্থাৎ এতদূর 6টা অ্যামোনিয়া লিগ্যান্ড থেকে আগত 6 জোড়া ইলেকট্রন জোড়কে অবস্থান মানে জায়গা দেওয়ার জন্য 6টা কক্ষক আমরা পেলাম, 1 2 3 4 5 6। তাহলে সংকরায়ন কি দাঁড়াচ্ছে? সংকরায়ন দাঁড়াচ্ছে D2 একটা S আর P3, D2sp3, D2sp3, দুটো D একটা S 3টে P। প্রত্যেকটা কক্ষকে অ্যামোনিয়া থেকে এক জোড়া করে ইলেকট্রন এসে বসবে। এখানে কোবাল্ট আয়নের সংকরায়ন হয়ে গেল D2sp3। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।